এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো পশ্চিমবঙ্গের অপ্রতিরোধ্য নেত্রী। 2011 সালে তিনি 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। এরপর টানা 15 বছর রাজ্য শাসন করেছেন। তার দল তৃণমূল কংগ্রেস শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতের অন্যতম শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। কিন্তু রাজনীতির ইতিহাস বলে, ক্ষমতায় ওঠার গল্প যত নাটকীয় হয়, ক্ষমতা হারানোর গল্প অনেক সময় ততটাই নির্মম হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর ক্ষমতা হারানোর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দলটি এমন এক সংকটে পড়েছে যা অনেকের কাছেই অকল্পনীয়। শুধু নির্বাচনে হার নয়, তৃণমূল এখন লড়ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। দলে শুরু হয়েছে বিদ্রোহের ঝড়ে 15 বছর রাজ্য শাসন করা তৃণমূল যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আজকে আমরা আলোচনা করব মমতার তৃণমূল কংগ্রেসে কেন বিদ্রোহ এবং কেন ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে কেন বিদ্রোহ? পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। দীর্ঘদিনের জনসন্তোষ, ধর্মীয় মেরুকরণ এবং নির্বাচনকে ঘিরে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে তৃণমূলের 1.5 দশকের শাসন। তবে ফলাফল দেখলে মনে হবে না তৃণমূল পুরোপুরি ভেঙে পড়েছে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস 80টি আসনে জিতেছে। ভোটের হিসেবে প্রায় 2,60,00,000 ভোট পেয়েছে দলটি। ভোটের প্রায় 40% ভোট তৃণমূলের ব্যালটে ঢুকেছে। অর্থাৎ জনসমর্থনের একটি বড় অংশ এখনো মমতার সঙ্গে আছে। কিন্তু সংকটটা ভোটে নয়, সংকটটা শুরু হয়েছে দলের ভেতর থেকে। সংকটের সূত্রপাত মূলত বিধানসভায় বিরোধী দলীয় নেতা নির্বাচন ঘিরে। নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলীয় নেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারের কাছে একটি চিঠি পাঠান। এই চিঠিতে তৃণমূলের 70 জন বিধায়কের স্বাক্ষর ছিল। কিন্তু বিদ্রোহী বিধায়ক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অভিযোগ করেন, শোভনদেবকে নেতা বানাতে চিঠিতে অনেক বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে। সে প্রেক্ষাপটে কয়েক সপ্তাহের মধ্যেই তৃণমূলের প্রায় 3/4 বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন। 80 জন বিধায়কের মধ্যে অন্তত 65 জন বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকেছেন বলে অনেকে দাবি করেছে। তাদের অভিযোগ, দলের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। অনেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরোধিতা শুরু করেছে। বিদ্রোহ শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকেনি, দিল্লিতেও এর প্রভাব পড়েছে। লোকসভায় তৃণমূলের 29 জন সংসদ সদস্যের মধ্যে 20 জন স্পিকারের কাছে আলাদা হয়ে বসার আবেদন করেছেন। তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থনের কথাও জানিয়েছেন। দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ত্রিপুরা ভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই নামে একদম অখ্যাত একটি দলেও যোগ দিয়েছেন তৃণমূলের 20 বিদ্রোহী এমপি। হ্যাঁ, পরিহাসের ব্যাপার হলো, যে দল একসময় বিজেপির সবচেয়ে বড় সমালোচক ছিল, সেই দলের বড় একটি অংশ এখন বিজেপির ছায়াতলে আশ্রয় খুঁজছে। এত দ্রুত কেন ভেঙে পড়ছে তৃণমূল? কেবল যে বিরোধী দলীয় নেতা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে বিদ্রোহ দানা বেঁধেছে এবং তৃণমূল ভেঙে পড়ছে, বিষয়টা অতটা সরল নয়। এর পিছনে রয়েছে আরও কিছু কারণ। তৃণমূল কংগ্রেস মূলত একজন নেত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তার উপর দাঁড়িয়ে গড়ে ওঠা দল। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই দলের প্রাণশক্তি এবং দলের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু একটি রাজনৈতিক দল শুধু একজন নেতার জনপ্রিয়তার উপর দীর্ঘদিন টিকে থাকতে পারে না। যে বামপন্থী সরকারকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তাদের ছিল শক্তিশালী আদর্শভিত্তিক সাংগঠনিক কাঠামো। তৃণমূল সেই ধরনের সংগঠন কখনো গড়ে তুলতে পারেনি বলে মনে করেন বিশ্লেষকেরা। ফলে ক্ষমতায় থাকা অবস্থায় যে নেতারা প্রভাব, প্রতিপত্তি এবং রাজনৈতিক সুরক্ষা পেয়েছিলেন, ক্ষমতা হারানোর পর তাদের অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আজ যারা তৃণমূল ছাড়ছেন, তাদের অনেকে হয়তো বিশ্বাস করছেন যে আগামী দিনের ক্ষমতার কেন্দ্র বিজেপি। আর ভারতের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্র বদলালে আনুগত্য অনেক সময় বদলে যায়।
ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মা মনে করেন এটি শুধু তৃণমূলের সংকটই নয়, বরং ভারতের আঞ্চলিক দলগুলোর বৃহত্তর সংকটের অংশ। অনেক আঞ্চলিক দল ধীরে ধীরে পরিবার কেন্দ্রিক হয়ে উঠছে, নেতৃত্ব কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, ফলে ক্ষমতা হারালে দলের ভেতর অসন্তোষ বিস্ফোরিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তবু সবকিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হাল ছাড়েননি। তিনি এই বিদ্রোহকে সুযোগ সন্ধানী রাজনীতি বলে অভিহিত করেছেন। তার দাবি, ক্ষমতার সুবিধা ভোগ করা অনেকেই এখন অন্য দলে যাওয়ার পথ খুঁজছে। মমতার ভাষায় তৃণমূল কংগ্রেস শুধু নেতাদের দল নয়, এটি কর্মীদের দল। কিন্তু তার বক্তব্যের সত্যতা নেই বললেই চলে, কারণ তার দলে ক্ষমতা কয়েকজনের হাতে কেন্দ্রীভূত ছিল। তবে প্রশ্ন হলো, একসময় যে নেত্রী বামপন্থীদের দুর্গ ভেঙে ইতিহাস তৈরি করেছিলেন, তিনি কি এবার নিজের ভেঙে পড়া দলকে নতুন করে গড়ে তুলতে পারবেন? এর উত্তর এখনো অজানা। তবে ইতিহাস বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার প্রতিকূল পরিস্থিতি থেকে ফিরে এসেছেন। কিন্তু এবারের লড়াই ভিন্ন, কারণ এবার তার প্রতিপক্ষ শুধু কোনো রাজনৈতিক দল নয়, এবার তার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার নিজের দলের ভেতরের ভাঙ্গন। আর একটি সরকারকে ক্ষমতা থেকে সরানো যতটা কঠিন, নিজের ভেঙে পড়া দলকে আবার দাঁড় করানো তার চেয়েও অনেক বেশি কঠিন। এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্প কি নতুন অধ্যায়ে প্রবেশ করবে, নাকি এটাই হবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু? দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।